নাকের উপর সিঁদুর পরলে বরেরা খুব সোহাগ করে কথাটা ঠাম্মা দিদিমাদের কাছে বেশ প্রচারিত। কিন্তু যে মানুষটা সারাটা হৃদয় জুড়ে অন্য নারীর বাস, তার কাছে সোহাগ পাবার আশা করাটা বৃথা কৃষ্ণার জন্য। স্মৃতি ভর্তি সিঁদুর নিয়ে মণ্ডপে বসে রয়েছে কৃষ্ণা, তার পাশে তার মাস্টারমশাই, যার সামনে জ্বলন্ত অগ্নিকুণ্ড, যাকে কেন্দ্র করে 7 পাক ঘুরে নিজের স্মৃতিতে মাস্টারমশাই নামে সিঁদুর পড়েছে সে। দেবব্রত এক দৃষ্টিতে অগ্নিকুণ্ডের দিকে তাকিয়ে রয়েছে। অগ্নিকুণ্ডে জ্বলন্ত আগুনের ন্যায় তার হৃদয়েও দাউ দাউ করে জ্বলছে, কিন্তু দাদানের কথার উপর কথা বলার সাধ্যই তার নেই। আচ্ছা, কারো হুইত করতে যে নিজেরে এই অহিত হয়ে যাবে তা কি সে জানতো? সে তো ওয়াদাবদ্ধ ছিল, কাউকে কথা দিয়েছিল, সেই কথা সে আজ রাখতে পারল না দেবব্রত। পাশ ফিরে মেয়েটির দিকে একবার দৃষ্টি দিল সে। মেয়েটি মাথা নিচু করে অসহায় মুখে বসে রয়েছে সে। কৃষ্ণা নিয়তির হাতে যে তার হাতও। কৃষ্ণাবতী সাহা, মেয়েটির বয়স কেবল 17। শ্যামলী দেবী অর্থাৎ তার মার মৃত্যুর পর তার বাবা রিপনবাবু তার দায়িত্ব নিয়েছিলেন। কৃষ্ণার জন্মের পর থেকে বাবার মুখ দেখেনি। মা কষ্ট পাবে বলে কৃষ্ণা জিজ্ঞাসাও করেনি কখনো। দেবব্রতর সাথে পরিচয় হয় 1 মাস হয়েছে। দেবব্রত এই গ্রামে এসেছে তার দাদানের সুবাদে। তার দাদান প্রদীপ ভট্টাচার্য গ্রামের মোড়লদের একজন। প্রদীপবাবু গ্রামের উন্নয়নের জন্য একটি কলেজ তৈরি করেছেন, সেখানে সাহায্য করার জন্য তিনি ডেকেছেন। দেবব্রত পেশায় কলেজ শিক্ষক, তাই দাদুনকে সহায়তা করতে সে ছুটে এসেছে। সেখানেই শিক্ষক হিসাবে কৃষ্ণার সাথে দেবব্রতের পরিচয়। কৃষ্ণার মামি সুলক্ষণা দেবী নিজের মাতাল ভাইপো সুদীপের সাথে কৃষ্ণার বিয়ে ঠিক করেন। সুদীপবাবুর বয়স এখন 40-এ ঠেকেছে। কয়েক মাস আগে তার বউ মারা গেছে। তখন থেকে কৃষ্ণার প্রতি লোভ তার। কচি মেয়েকে নিজের হাতে পাওয়ার ছক কষে সুলক্ষণা দেবীর সাথে। রিপনবাবু তার বিরোধিতা করতে গেলে চরমভাবে হেনস্থা করেছেন সুলক্ষণা দেবী। কৃষ্ণার অমত সত্ত্বেও এই পাষণ্ড সুদীপ বাবুর সাথে বিয়ের পিঁড়িতে বসতে হয় তাকে। তখনই তাতে বাদ সাধে দেবব্রত। কৃষ্ণার বান্ধবীরা যখন দেবব্রতকে ব্যাপারটি জানে, তখনই সে এই বিয়েতে বাধা দিবে বলে মনস্থির করে। সে কৃষ্ণার মতো ছাত্রীর সাথে এমন অন্যায় হতে দেখে চুপ থাকলেও নিজেকে যে আর শিক্ষক হুবলে দাবি করতে পারবে না সে। প্রদীপবাবুর সহায়তায় ওই মাতালকে বিতাড়িত করে সে। তখনই হিনহিন গলায় সুলক্ষণা দেবী বলে ওঠে, হায় হায়, মাইয়াটা আমার লগ্নভ্রষ্টা হলো। এখন এই মেরে কার সাথে বিয়ে দিব আমি? কৃষ্ণা মুখ পুরি, তোর দ্বারা এটাই সম্ভব। বাপকে তো তার ঠিক নেই, মাটাকেও খেয়েছিস, এখন লগ্নভ্রষ্টা হয়ে মামার ঘাড়ে বসে রইবি? হায় হায়, থামো না সুলক্ষণা। কি থামো? আমারও দুটো মেয়ে আছে, এই মুখ পুরি জন্য তাদের কপালটাও পুড়ল। শহরের বাবু কি আসে যায়? তিনি তো আমার ভাইয়াটারে পিটিয়ে ভাগিয়ে দিয়েছেন, এখন মেয়ের কপাল পুড়ল, সেটার কি হবে? সুলক্ষণা দেবীর মরা কান্নায় প্রদীপবাবু চিন্তায় পড়ে যান। দেবব্রত চাইলেও কাউকে বুঝতে পারছে না এটা কিছুই নয়। এই বিয়ে হলে বরং কৃষ্ণা অহিত হতো। কিছুক্ষণ চুপ থেকে প্রদীপবাবু একটা কঠিন সিদ্ধান্ত নিলেন। ঠান্ডা গলায় বললেন, কৃষ্ণার লগ্নভ্রষ্ট হবে না। এই মণ্ডপে এই সময় কৃষ্ণার বিয়ে হবে, কিন্তু এত জলদি বর পাবেন কোথায় মোড়লবাবু? গ্রামের এক মহিলা বলে উঠলেন। প্রদীপবাবু তখন ধীর গলায় বললেন, কেন, আমার নাতি তো আছে, দেব বিয়ে করবে ওকে। প্রদীপবাবুর কথায় মাথায় যেন বাজ পড়ে দেবব্রতর। এমন তো কথা ছিল না। সে তো এই বিয়ে করতে পারবে না, তার জন্য তো অন্য কেউ অপেক্ষা করছে। সেটার কি হবে? ফ্যাল ফেলিয়ে প্রদীপবাবুর দিকে তাকালো দেবব্রত। প্রদীপবাবু মুখ শক্ত করে দাঁড়িয়েছেন। তিনি অনড়। তার চিন্তার পরিবর্তন হবে না। দাদানের মুখ রক্ষার্থে এই বিয়েটা তাকে করতে হলো। স্মৃতিতে মাথায় কৃষ্ণা বসে আছে। আজ এ বাড়িতে থাকার নিয়ম, তাই দেবব্রত বাধ্য হয়েছে এখানে বসতে হয়েছে। বেশ কিছু ছেলে মেয়ে এখন আয়োজন করছে সারা রাত আড্ডা দিবে, তাই দেবব্রতর ইচ্ছে হয় সব ভেঙে তছনছ করে দিতে, কিন্তু সে অপারগ। জামাইবাবু, আমাদের কৃষ্ণা কিন্তু খুব ভালো গান গায়। এই কৃষ্ণা, আমাদের জামাইবাবুকে তোর গুণের একটা ঝলক দেখা। কৃষ্ণার মামাতো বোন শিপ্রা কথাটা বলে উঠল। মুখে খুব কষ্ট করে একটা হাসি টেনে দেবব্রত বলল, আমার বলার কি আসে যায়? আরে জামাইবাবু, আপনার বলাতেই তো আসে যায়। আমরা তো এখন পর হয়ে গেছি, আপনি তো এখন ওর পরম আপনজন করলে কথা। কথাটা বলে সবাই হাসতে লাগলো। কৃষ্ণা মুখে লজ্জায় লাল হয়ে উঠল, আর চোখে তার বরটাকে এক নজর দেখে নেয় সে। দেবব্রত দেখতে সুদর্শন একটা পুরুষ, 26 বছর বয়সের যুবক, যেমন লম্বা তেমনই দেহের গড়ন,
ফর্সা কপালে চুলগুলো পড়ে আছে, মাতাল করা চোখের চাহনি, টোপর মাথায়। মাস্টারমশাইকে এত সুন্দর লাগছে যে বেহা চোখ জোড়া সরাতে পারছে না কৃষ্ণা। হঠাৎ দেবব্রত তার দিকে তাকাতেই চোখাচোখি হলো তাদের। কৃষ্ণা তড়িৎ গতিতে চোখ সরিয়ে নিল। দেবব্রত ঠান্ডা গলায় বলল, গাও তাহলে একটা গান শুনি, যদি মনটা ঠান্ডা হয়। দেবব্রতের কথাটা যেন বুকে যে আসে কৃষ্ণার। এত অসহায় চাহনি, যেন সে যুদ্ধে ক্লান্ত সৈনিক। সত্যি মনের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়ছে দেবব্রত। কৃষ্ণা কিছুক্ষণ চুপ থেকে সুর তুলল, আমার পরাণ যাহা চাই তুমি তাই গো। অবাক নয়নে দেবব্রত কৃষ্ণার দিকে তাকিয়ে রইল। এত মধুর কণ্ঠে কেউ গান গাইতে পারে, এটা যেন তার জানাই ছিল না। কৃষ্ণার কণ্ঠে গান শুনে মনের মাঝে শীতল পরশ যেন বয়ে গেল। হুট করে মনটা ঠান্ডা হয়ে গেল। সারা রাত গান আড্ডায় কাটলো তাদের। এক পর্যায়ে কৃষ্ণা ঘুমের ঘোরে দেবব্রতের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেল। দেবব্রত রাতটা শুধু নির্ঘুম কাটলো। তার শহরে যাবার দিন যে ঘনিয়ে আসছে, কী করবে সে? সকাল 11টা। মুখোমুখি বসে রয়েছে প্রদীপবাবু আর দেবব্রত। দেবব্রত আজকেই ঢাকা যাবে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে আজ সকালেই ফিরেছে সে। ঘরে ঢুকতে কৃষ্ণার গাঁট ছাড়া তার হাতে ধরিয়ে হাঁটা দিল দেবব্রত। একজন কাজের মাসি, সীতামাসি, কৃষ্ণাকে বরণ করে ঘরে নিয়ে যান। কৃষ্ণা বাধ্য বাচ্চার মতো তার পিছু পিছু দেয়। দাদান, আমি ঢাকা যেতে যাচ্ছি, আর সেটা আজই। ভনিতা ব্যতীত দৃঢ় কণ্ঠে বলে উঠল দেবব্রত। প্রদীপবাবু শান্ত গলায় বললেন, বেশ তো, কৃষ্ণাকে নিয়ে যাও। দাদান, তোমার কাছে তো কিছুই অজানা নয়, তবে কেন আমাকে এইভাবে এই সম্পর্কে জড়াতে বাধ্য করলে, যেখানে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই? সম্পর্কটা আমার গলার কাঁটা স্বরূপ বিধে আছে দাদান। আমি যে অপারক। দাদুভাই, মেয়েটা অসহায়। শ্যামলীর মৃত্যুর পর থেকে কতটা বঞ্চনার শিকার হয়েছে মেয়েটা তোমার ধারণার বাইরে। এমন অবস্থায় তুমিও তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে, এটা আমি কখনোই আশা করিনি দাদুভাই। তুমি তো দায়িত্বঘীনান নও। মেয়েটাকে বিধি মেনে বিয়ে করেছো তুমি। ও তোমার দায়িত্ব, তোমার স্ত্রী। তুমি যেখানে যাবে কৃষ্ণাবতীকেও তোমার সাথে যাবে। এ নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না, বলে প্রদীপবাবু উঠে দাঁড়ালেন। দেবব্রত এমন দ্বন্দ্বের মুখোমুখি হয়েছে, যেখানে এক পাশে তার দায়িত্ব, অন্য পাশে তার ভালোবাসা। দায়িত্ব সে এড়াতে অপারগ, আর ভালোবাসাটা, সেটাকে এড়ালে সে নিজ সত্তাকে মেরে ফেলতে হয়। মাথার রগ ফুলে উঠছে তার। সব ভেঙে তছনছ করে ফেললে হয়তো রাগটা কমতো। দু হাতে মাথা চেপে বসে রইল দেবব্রত। ভবিষ্যতের আভাস পেতে বুকে চিনচিন ব্যথা অনুভব হতে লাগলো। এই ব্যথা যে অসহ্যকর যন্ত্রণা। ভট্টাচার্য মন্দির, রাত 8টা। আজ দেবব্রত ফিরবে জানিয়েছে। দেবব্রতর মা অবন্তিকা দেখবি তার ছেলের পছন্দের খাবার রান্না করছে। একটা মাস পরে বাড়ি ফিরছে গ্রাম থেকে। এদিকে তার স্বামী নারায়ণবাবু তার বন্ধুর মেয়ে সৌদামিনীকে বাসায় ডেকেছেন। এবারের হবু বউ সে। দেবব্রতের সাথে রীতিমতো আশীর্বাদ হয়ে গেছে। এক কথায় বলা যায় এবারের বউ সে। বিগত একটা মাস দেবব্রতের সাথে কথা হয়নি তার। দেবব্রত নামক মানুষটাকে যে 1 মাস কতটা মিস করছে, তা হয়তো বলে বোঝানো যাবে না। তাই নারায়ণবাবুর কথায় সকাল থেকে এখানে এসে পড়ে আছে সে। আজ যেন সময় কাটতেই চাচ্ছে না সৌদামিনী। অপেক্ষা শুধু দেবব্রতর ঘরে ফেরা। হঠাৎ কলিং বেলের আওয়াজে অপেক্ষার প্রহরান্ত অন্ত ঘটল সৌদামিনী। দরজা খুলে দেখল প্রদীপবাবু ও দেবব্রত। চোখে মুখে ঔজ্জ্বল্য ফুটে উঠল সৌদামিনী। দেবব্রতর দিকে এগিয়ে আসতেই দেবব্রত পেছন থেকে লাল বেনারসি পরিহিত একজন মেয়ে সামনে এলো। সিথি ভর্তি সিঁদুর, হাত ভর্তি শাঁখাপলা, গাঁটছড়া আর সিঁদুরের কৌটা শক্ত করে ধরে রেখেছে মেয়েটি। সৌদামিনী যেন কিছু বুঝে উঠছে না। তখনই প্রদীপবাবু হাঁক দিয়ে বলে উঠলেন, কই, তোমরা নতুন বউকে ঘরে এসেছে, বরণ করবে না? আমার দেবের বউ। দেবের বউ কথাটা শুনে সৌদামিনীর পাগুলো স্থির হয়ে গেল। দেবব্রত তখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমার দেবের বউ, কথাটা শুনে সৌদামিনীর পাগুলো স্থির হয়ে গেল। দেবব্রত তখনও মাথা নিচু করে দাঁড়িয়েছে। তখন অবন্তিকা দেবী এগিয়ে এসে বজ্রকণ্ঠে বলেন, কি যাতা বলছেন বাবা? দেবের বউ মানে? মানেটা বাংলা ভাষার মতো স্পষ্ট। দেবব্রত যাকে বিয়ে করছে সেই তো দেবব্রতের স্ত্রী হবে, তাই না? আসো বৌমা, বরণ করে নাও কৃষ্ণাকে। প্রদীপবাবু নির্বিকার উত্তরে উপস্থিত সবার মুখ হা হয়ে গেল। অজান্তে টুপ করে
চোখ থেকে জল গড়িয়ে যায় সৌদামিনী। অবন্তিকা থেকে ঠায় দাঁড়িয়েছেন, কি বলবেন বুঝতে পারছেন না। সৌদামিনীর সাথে দেবব্রতর বিয়ে ঠিক হয়ে আছে এ কথা প্রদীপবাবুরও অজানা নয়, তবু এত বড় একটা সিদ্ধান্ত তিনি নিয়ে নিলেন, আর দেবব্রত তার কোনো প্রতিবাদ করল না। কি মুখ থাকবে তবে সৌদামিনীর কাছে তাদের? সৌদামিনী ওখানে দাঁড়িয়ে থাকতে পারল না, ছুটে ভেতরে চলে গেল। দেবব্রত সৌদামিনীর পিছু নিল, পিছে রয়ে গেল গাঁট ছাড়া আর এবং কৃষ্ণা। ফ্যাল নজরে কৃষ্ণা তাকিয়ে রইল তার মাস্টারমশাইয়ের দিকে। বরণ না করলেও ঘরের চৌখাট যে পেরোতে পারবে না কৃষ্ণা। প্রদীপবাবু এবার কড়া কণ্ঠে বললেন, অবন্তিকা, বরণ করছো না কেন বউকে? বাড়ির বউ বাহিরে দাঁড়িয়েছে, মাপ করবেন বাবা। কোনো কুলগোত্রহীন চালচুলোহীন মেয়েকে আমি আমার ঘরের বউ হিসাবে মেনে নিতে পারছি না। আমার বাড়ির বউ সৌদামিনী থাকবে, আর ওই থাকবে। অবন্তিকা দেবী দৃঢ় কণ্ঠে জবাবে প্রদীপবাবু ভুরু কুঞ্চিত হয়ে যায়। তার বৌমা এভাবে তার বিরোধিতা করবে, এটা যেন তার বিশ্বাস হচ্ছে না। এবার তিনি হুকুমের স্বরে বললেন, এ বাড়িতে কি আমার কথার কোনো দাম নেই, নাকি বুড়ো হয়ে গেছি বলে আমার কথার গুরুত্ব দেওয়া জরুরি মনে নয় নারায়ণ? যদি সেটাই হয় তবে আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। প্রদীপবাবুর রাগ সম্পর্কে বাড়িতে এমন কেউ নেই যে অবগত নেয়, কিন্তু অবন্তিকা দেবী তার কথা অবিচল। সে কৃষ্ণাকে এবারে বউ হিসেবে একেবারেই মানতে নারাজ। বাবার স্ত্রীর মাঝে এ দ্বিমত যুদ্ধে নারায়ণবাবু বেশ চিন্তিত হয়ে বললেন। উপায়ন্ত না দেখে তিনি দেবব্রতের কাছে ছোট কাকিমা রীতা দেবীকে কৃষ্ণাকে বরণ করার আদেশ দিলেন। নারায়ণবাবু মনে মনে কৃষ্ণাকে নিজের পুত্রবধূ না মানলেও বাবার উপর তার উচ্চবাচ্য করার অধিকার বা শিক্ষা কোনোটাই নেই। এভাবে সবার অমতে সত্ত্বেও ভট্টাচার্য মঞ্জিলে বড় পুত্রবধূ রূপে গৃহপ্রবেশ হলো কৃষ্ণাবতীর। কিন্তু গৃহপ্রবেশ হলে কি বউ হওয়া যায়? যে জায়গাটা তার নয় সেখানে উড়ে এসে জুড়ে বসলে তো আর অধিকার পাওয়া যায় না। কিশোরী কৃষ্ণা একটু হলো এটা বুঝতে পারছে তার মাস্টারমশাইয়ের উপর তার অধিকারটুকু অযাচিত। আসলে সৃষ্টিকর্তার লীলা বুঝা যে ভার। তিনি এই পৃথিবীটাকে একটা রঙ্গমঞ্চ হিসেবে বানিয়েছেন, যেখানে সবাই তার লিখিত উপন্যাসের এক একটা চরিত্র। তিনি তার জীবন যেভাবে পরিচালনা করতে চাচ্ছেন ঠিক সেভাবে তার জীবন পরিচালিত হচ্ছে। নিজেদের জীবনের উপর যে এই চরিত্রের কোনো অধিকার নেই, এটা জানা সত্ত্বেও মানুষ নিজেদের জীবন নিজ নিজ মতো করে চালাতে চায়, বারবার লাগাতার। সৌদামিনী দৌড়ে দেবব্রতের রুমে এসে দরজা লাগিয়ে দেয়, কিন্তু দেবব্রতের গতির সাথে সে পেরে উঠতে না। দেবব্রত তাড়াতাড়ি দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। সৌদামিনীর চোখ জোড়া লাল হয়ে আছে, তার হৃদয়ে রক্তক্ষরণ, চোখ স্পষ্ট গ্লানি, অপরাধ। ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে দেবব্রতের। এতটা অসহায় সে কখনো বোধ করেনি। দামিনী, আমার কথাটা শোনো। ওখানেই থেমে যা দেব, আমার দিকে পা বাড়াবার অধিকার তুই হারিয়েছিস। সৌদামিনী ঠান্ডা কণ্ঠে পা জোড়া স্বয়ংক্রিয় কোনো যন্ত্রের মতো থেমে যায়। ভেতরটা ছারখার হয়ে যায় সে সৌদামিনী। এই মানুষটার জন্য এতটা সময় অপেক্ষা করেছিল সে, কিন্তু তার প্রতিদান যে এমন হবে এটা তার অজানা ছিল। চোখগুলো জ্বলছে, কিছুতেই পানিধারা আটকে রাখতে পারছে না। ভাঙা কণ্ঠে অভিযোগ করে উঠল, আমার সাথে এমনটা কেন হলো দেব? আমি বুঝি খুব পাপী একজন মানুষ? আমার সাথে এমন কেন হলো? দামিনী, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। ক্ষমা? এই দুই অক্ষরের এই শব্দটাকে আমি জীবনটাকে পুরনো সাজিয়ে দিবে দেব? সৌদামিনীর প্রশ্নের উত্তর দেবব্রতের কাছে নাই। কি উত্তর দেবে সে? সেও তো পরিস্থিতির শিকার। সৌদামিনী দৃঢ় কণ্ঠে বলল, আমি তোর বাগদত্তা ছিলাম দেব, আমাদের আশীর্বাদ হয়েছিল, কেন করলে এমন? কেন? ছুটে যেয়ে দেবব্রতের পাঞ্জাবির কলার ধরে জিজ্ঞাসা করতে লাগলো সৌদামিনী। সৌদামিনীর চোখের জল দেবব্রতকে আসক্ত করতে ফেলল। পুরুষ মানুষ কাঁদতে নেই, কিন্তু তার চোখও ছলছল। বিনীত গলায় বলল, মেয়েটা যে অসহায় ছিল দামিনী। কী করতাম বলো? লগ্নভ্রষ্ট হবার দায়ে তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হতো, আর কোথাও না কোথাও সেটার দায়ভার আমার উপর পড়তো। এবং অল দাদানের সম্মানেরও একটা প্রেশার ছিল। সে সবার সামনে বড় গলায় বলেছিল, বেশ, এখন তো আর লগ্নভ্রষ্ট হন নাই, তবে কেন তোর সাথে এবারে অবধি এলো রেখে এতে তাকে গ্রামে? দামিনী, কি বলছিস তুই? আমার দায়িত্ব, আর আমি আমি বুঝি কিছু নই দেব? আর আমার মাঝে পার্থক্য কী দেব? এইটুকু, তার সিঁথিতে তোর নামে সিঁদুর আছে, সে তোর সাথে মন্ত্র পড়ে বিয়ে করছে,
তার হাতে শাঁখাপলা আছে, এগুলো তো আমার ছিল দেব, আমার একান্ত, আমার জিনিস অন্য কাউকে দিয়ে দিব আমি? এজন্য জোরেই তো তোকে আমার থেকে কেড়ে নিল। বলতে বলতে বসে পড়ল দামিনী, দু হাত দিয়ে মুখ চেপে কাঁদতে লাগলো। তার চাপা আর্তনাদ দেবব্রতর গলাতেও যথেষ্ট ছিল। হাঁটু গেড়ে বসে আলতো পরশে সৌদামিনীর মুখটা তুলে ধরল দেবব্রত। চোখের অশ্রুগুলো মুছিয়ে শান্ত গলায় বলল, এত সহজে কাউকে কেড়ে নেওয়া? তুই এখনো আমার দামিনী, তুই যে আমার দেব নোস, তুই আমার দেব নোস। দেবব্রতর মুখ গুজে কথাগুলো বলল সৌদামিনী। দেবব্রত পাচ্ছে না বুক চিরে তাকে আশ্বস্ত করতে। তার হৃদয়ের প্রতিটি স্পন্দনে যে শুধু সৌদামিনী রয়েছে, তার প্রথম ভালোবাসা, প্রথম ভালো লাগা, ঘরের চার দেওয়ালের ভেতরে আর্তনাদ, দুঃখ বিলাপ কাউকে না জানলেও দরজার কাছে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি ঠিক বুঝতে পারল। কিশোরী কৃষ্ণা দাদানের কথা মতো দেবব্রতর দরজার কাছে তো চলে এসেছে, কিন্তু ঘরে ঢোকার সাহস কিংবা অধিকার কিছুই তাকে দেবব্রত দেয়নি। সে এখনও সৌদামিনীকে শান্ত করতে ব্যস্ত। বর স্ত্রী ঘর সংসার সম্পর্কে জ্ঞান না থাকলেও মামি তাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে যে একজন পোড়া কপালি, যাকে আঁকড়ে ধরতে চাইবে সেই তার থেকে দূরে যাবে। তাই হয়তো মাস্টারমশাইও তার একান্ত নয়, তার ওপর তার অধিকারের পূর্বে অন্য নারীর অধিকার বসে আছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কোথায় যাবে বুঝে ওঠে না কৃষ্ণা। সেখানে হাঁটু গেড়ে গুটিসুটি মেরে বসে রয়। ঠান্ডা টাইলসের ফ্লোরতে বসতে প্রথমে বেশ কষ্ট হলেও বেশি বেগ পেতে হয় না তার, কারণ মামির বাড়িতে ঠান্ডা মাটিতে ঘুমাতে হতো তার। গতকাল থেকে এই অবধি কম দখল যায়নি মেয়েটার ওপর। হাঁটুতে মাথা ঠেকিয়ে কখন ঘুমিয়ে পড়ে তার ঠিক থাকে না কৃষ্ণার। বেশ কিছুক্ষণ পর সৌদামিনী উঠে দাঁড়ায়, দৃঢ় কণ্ঠে বলে, আমি সতীনের ঘর করব না দেব, হয় সে নয় আমি, একজনকে বেছে নিতে হবে তোর। আমি কৃষ্ণাকে ছাড়তে পারবো না দামিনী, সে আমার দায়িত্ব। আমি যে মানুষটার দায়িত্ব কখনো এড়াই না, কথাটা তোর অজানা নাই। বিয়েটা কোনো ছেলে খেলা নেই, হোক পরিস্থিতি দেয়। তুই আমাকে ছাড়তে পারবি? আমাকে দেওয়া কথা ভাঙতে পারবি? সৌদামিনীর প্রশ্নে উত্তরে গলায় আটকে যাচ্ছে দেবব্রত। চোখ মুখ দীর্ঘশ্বাস ফেলে সে এরপর শান্ত গলায় বলে, ক্ষমা চাওয়ার মুখ হয়তো নেই আমার, তবে পারলে ক্ষমা করে সামনে এগিয়ে যাস। আমাদের রাস্তা এখন রেলগাড়ি লাইনের মতো হয়ে গেছে, একসাথে চলতে পারলেও এক হওয়াটা সম্ভব নয়। কষ্ট হবে, কিন্তু তোকে ছাড়া বাঁচবো না এমনটা তো নয়। তবে দায়িত্ব আমি এড়াতে পারবো না এমন তো নেই। দায়িত্বকে ভালোবাসা লাগবে। দেবব্রতর শান্ত কথাগুলো সৌদামিনীকে আরও দুমড়ে মুচড়ে একাকার করে ফেলছে। আসলে তার দেব আর তার নয়, সে এখন কৃষ্ণার বর। তার বিয়ে নামক সম্পর্কের পবিত্রতার কাছে ভালোবাসার মাঝে মাঝে হেরে যায়। সৌদামিনী এক মুহূর্ত আর সেখানে দাঁড়ায় না, নিথর পাগুলো মনের বিরুদ্ধে চালিয়ে রুম থেকে বেরিয়ে যাবার সিদ্ধান্ত নেয়। দরজা খুলতে দেখে দরজার বাহিরে দেবব্রতের নববধূ ফ্লোরে গুটিসুটি মেরে বসে আছে। পুতুলের মতো একটা মেয়ে, দুর্গা প্রতিমার মতো মুখের ধরন, চোখে মুখে তেজই আলাদা, কিন্তু নিতান্ত স্নিগ্ধ একটা কিশোরী নিচে বসে আছে। দরজা খুলতে কৃষ্ণার ঘুম ভেঙে যায়। কৃষ্ণার অবাক চোখে চাহেনি আরও রাগ ধরিয়ে দেয় সৌদামিনীর মনে। হিংসা, বিদ্বেষ, দুঃখ, প্রতারণা যে অন্ধ হয়ে গেছে। মেয়েটির করুণ মুখ তার মনে দয়া জাগাতে পারল না। তীব্র গতিতে টেনে তুলে ফ্লোর থেকে তাকে, তারপর কর্কশ কণ্ঠে বলল, এই ভালো মানুষের চেহারার ভিতর এত ঘৃণ্যতম মানুষ রয়েছে সেটা আমার জানা ছিল না। এত ছোট বয়সে পেটে পেটে এত শয়তানি, এতটা স্নিগ্ধ চেহারার আড়ালে সর্বগ্রাসী একজন নারী রয়েছে, সেটা কেউ না জানলেও আমি জানতে পেরেছি। মানুষকে অসহায়ত্বের দোয়াই দিয়ে অন্যের সুখ কাড়লে আদৌ কি সুখী হয়ে যাওয়াই তো? সৌদামিনীর কথাগুলো ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে শুনছিল কৃষ্ণা। তার মনসা কখনোই কারো সুখ কারা ছিল না, তবুও সেই দোষের আরোপ তাকে মেনে নিতে হয়েছে। উদ্বিগ্ন হয়ে অসহায় কণ্ঠে সে বলল, সত্যি বলছি দিদিমণি, আমি কিছু করিনি। আমার জীবন নরক বানিয়ে এখন বলছো কিছু করনি? চোয়াল শক্ত করে কথাটা বলল সৌদামিনী। ভালো মন্দের বিচার জ্ঞানটুকু হারিয়েছে সে। কৃষ্ণার বাহু সর্বোচ্চ শক্তি দিয়ে চেপে ধরল সে।
ব্যথায় কুকিয়ে উঠল কৃষ্ণা। তবুও দয়া হচ্ছে না সৌদামিনীর। তখনই তার কাছ থেকে ছাড়িয়ে নেয় দেবব্রত কৃষ্ণাকে। কঠোর কণ্ঠে বলে, আমার রাগে এই অসহায় নির্দোষ মেয়েটাকে কেন দেখাচ্ছিস দামিনী? এতটা নিজ মন মানসিকতার মানুষ তো তুই ছিলি না। এই কালনাগ্নির জন্য আজ আমি নিচু হয়ে গেলাম তোর কাছে চোখে দেব? সৌদামিনীর প্রতিবাদ কণ্ঠে প্রশ্ন শুনে ভুরু যুগল কুঁচকে গেল দেবব্রতর। তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করে শান্ত কণ্ঠে বলল, তুই যা করছিস তা কি আদৌ সুস্থ মানুষের কর্ম? ঠান্ডা মাথায় ভেবে বলতো দামিনী, একজন শিক্ষিকা এরূপ ব্যবহার করলে কি তার সম্মান বাড়ে? আমার উপর তোর রাগ দোষ যদি কারো থাকে, সেটা শতভাগ না হলো কিছুটা তো আমার। তুই আমাকে যা খুশি বলতে পারিস, কিন্তু এই মেয়েটাকে কিছু বলার অধিকার আমি অন্তত দেই নেই। দেবব্রতর কথা শুনে সৌদামিনী থমকে যায়। দেবব্রতর সাথে তার সম্পর্কটা প্রেমের কম বন্ধুত্বের বেশি। সে ছোটবেলা থেকে তাদের বন্ধু। স্কুল কলেজ ভার্সিটি পার হলেও এই বন্ধুত্ব এখনও অটল। সেই সুবাদে এই ভালোবাসার সূচনা। মনের অজান্তে কবে তাকে ভালোবেসে ফেলেছে সেটা সৌদামিনী নিজেও জানে না। তার মনে সবসময় দেবের জায়গাটা সব বন্ধুত্বের চেয়ে অনেক বেশি ছিল। দেবব্রতের ক্ষেত্রে একই ব্যাপারটা ঘটেছে। বন্ধুর থেকে ভালো জীবনসাথী আর কেউ হতে পারে না বলে তার ধারণা ছিল। এই বন্ধুত্বটাকে সারা জীবন অটল রাখা এর থেকে ভালো উপায় তার জানা ছিল না। এই কারণে এই বন্ধুত্বটাকে ভালোবাসার জায়গা দিয়েছিল দেবব্রত। সৌদামিনী ব্যতীত কোনো মেয়েকে নিজের হৃদয়ের ধার ঘেঁষতে দেয়নি সে। অথচ আজ কৃষ্ণের অপমানের বিরোধিতা করে সেই সৌদামিনীর বিরুদ্ধে দাঁড়াতে দুবার চিন্তা করেনি দেবব্রত। দেবব্রতর পরিবর্তনটুকুর জন্য একেবারে মানতে পারছে না সৌদামিনী। মনে হচ্ছে তার কলিজায় কেউ ভোঁতা ছুরিঘাত করেছে। বিদ্রূপের হাসি টেনে সৌদামিনী ধীর কণ্ঠে বলল, বাহ, আমি সত্যি তোর প্রশংসা না করে পাচ্ছি না। কতটা বদলে গেছো একটা দিনই। তুমি সত্যি আমার দেব আর নও। অভিশাপ আমি তোকে দিব না। সুখ থাক এই কামনা করব। আর তোমাকে বলবো কৃষ্ণা, মাথায় গেঁথে নাও, মানুষ যেটা পায় যা তার ভাগ্যে লেখা থাকে, ভাগ্যের বিরুদ্ধে অন্যের জিনিস কাড়লে সেটা ক্ষণিকের জন্য তোমার হলেও সেটা চিরস্থায়ী নেই। অভিশাপ দিচ্ছি না, বাস্তবতা বলছি। এই সিঁদুর শাখাপলা আমার ছিল, তুমি অযাচিতভাবে তা কেড়ে নিয়েছো। কেড়েছো বললে ভুল হবে। পরিস্থিতি তোমার ভাগ্যে দিয়ে দিয়েছে, সামলে রেখো। এমন না হয় এই সিঁদুরটুকু তোমার ভাগ্য থেকে অন্যের ভাগ্যে চলে যায়। সৌদামিনীর কথাগুলো মর্মার্থ কৃষ্ণা না বুঝলেও দেবব্রত বুঝতে বাকি রইল না। সৌদামিনী তাকে কথার ছলে প্রতারক দাবি করছে। সে শুধু সময়ে সময়ে নারীর পরিবর্তন করে। চাইলে কথাটা প্রতিবাদ সে করতে পারত, কিন্তু কথাটা যৌক্তিক মনে হয় নি তার। তাই চুপ করে থাকাটাই শ্রেয় মনে হলো দেবব্রতর। কথাটা শেষ হতেই গটগট করে বেরিয়ে গেল সৌদামিনী। দেবব্রত সৌদামিনী যাবার পথের দিকে তাকিয়ে রইল। বুক থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অজান্তে। কৃষ্ণা তখন ধীর গলায় বলল, দিদিমণি, আমার উপর রাগ করছেন মাস্টারমশাই। তিনি কষ্ট পাচ্ছেন, সাথে আপনিও। আপনি তার রাগ ভাঙাবেন না? কৃষ্ণার সরল মনের স্মিত হাসির ঠোঁটে কোণে টেনে দেবব্রত উত্তর দেয়, তার রাগ ভাঙাতে গেলে যে আমাকে পাপ করতে হবে, তা যে আমি আর করতে পারবো না কৃষ্ণা। সবার ভাগ্যে সব সুখ যে লিখিত থাকে না। তুই নিচে বসেছিলি কেন? দাদান আমাকে আপনার ঘরে যেতে বলছে, তাই সোমামাসি আমাকে এই ঘর অব্দি নিয়ে এলেন। তখন তো দিদিমণির সাথে আপনি একান্ত ব্যক্তিগত কথা কইছিলেন, তাই আর ঘরে ঢোকার সাহস পাইনি। আর পাটা ব্যথা করছিল, তাই এখানে বসে পড়লাম। আমার ঘরে তোর ঠাঁই যে হবে না কৃষ্ণা। দেবব্রতর কথার জন্য যেন আগ থেকে প্রস্তুত ছিল সে, তাই জড়তাহীন স্বরে বলে উঠল, তাহলে আমি সোমামাসির সাথে থাকবো? সোমামাসির সাথে থাকতে যাবে কেন রে? সোমামাসি খুব ভালো। আমাকে ওই ঘরে দেবার আগে তিনি বলেছিলেন, যদি বড়বাবু ঘরে তোমারে ঢুকতে না দেয় তাহলে আমার ঘরে চলে এসো। কৃষ্ণার সরল মনে হাতছানি দেবব্রতের জটিল আঘাত জর্জরিত মনে শীতল পরশ বুলিয়ে দিল। এই মেয়েটা তার সাথে ভাগ্য থাকে বেঁধে দিয়েছে, এতে কারো কোনো হাত নেই। ভাগ্যের সাথে যুদ্ধ করার মতো মনোবল বা শক্তি তার নেই। এই বিরূপ পরিস্থিতিটাকে মেয়েটাকে একা লড়াই করার জন্য ফেলে আসা কি কাপুরুষত্ব হতো না? না, সে যা করেছে ঠিক করেছে। কেউ না বুঝলেও সে তার কাছে সঠিক। ওই লম্পট মাতাল দেহলোভী মানুষটা এই কিশোরী মেয়েটার সরলতা নিজের কুচিন্তার চাপে পিষে ফেলত। তখন এই ফুলের মতো নিষ্পাপ কৃষ্ণার জীবন কর্পূরের মতো উড়ে যেত।
থাকতো খালি একরাশ কষ্টের ছাই। নিজের মনকে সান্ত্বনা দিয়ে ধীর কণ্ঠে বলে উঠল, আমি কেন আমার ঘরে ঠাঁই দিচ্ছি না জানিস? না, কারণ তুই ছোট। তোর সাথে আমার সম্পর্কটা স্বামী স্ত্রী হলো, কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। তার মধ্যে প্রথম কথা হলো, তুই এখনো পূর্ণবয়স্ক নোস। আর দ্বিতীয় কথা, আমার মন থেকে তোকে নিজের স্ত্রী মানতে কষ্ট হচ্ছে। আমাদের বিয়েটা পরিস্থিতির শিকার, পরিস্থিতির তাড়নায় আমরা তোকে বিয়ে করেছি। তোর কাছে লুকিয়ে যাবার কোনো ইচ্ছে আমার নেই। আমার দামিনীর সাথে বিয়ে ঠিক হয়েছিল। আজ এই বিয়েটা না হলে কিছুদিন পর দামিনী আমার স্ত্রী হতো। এখন কথা হচ্ছে, আমি তাহলে কেনই বা তোকে বিয়ে করলাম, আর কেনই বা ওই অযাচিত সম্পর্কটার নাম দিয়েছি? বিয়ে করেছি দাদানের ইজ্জতের খাতিরে, আর সম্পর্ক বয়ে নিচ্ছি দায়িত্বের খাতিরে। যতদিন না তুই বড় হচ্ছিস কিংবা আমার মতো গড়ে উঠছিস, ততদিন তুই আমার বাড়িতে থাকলে সমাজে আমি এই সম্পর্ক কোনো স্বীকৃতি দিতে পারবো না। আমার কথাগুলো পাষণ্ডের মতো লাগছে, কিন্তু এটাই বাস্তব। তোর বয়স এখন লেখাপড়া করার, নিজের এই কাদামাটির আদল পরিবর্তন করে সত্যিকারের মানুষরূপে গড়ে তোল। এই সংসারের সটুকু বোঝার ক্ষমতা তোর নেই। এমন হতে পারে এই সম্পর্ক তোর ভবিষ্যতে একটা কাঁটা স্বরূপ হয়ে উঠল। তাই এই সম্পর্কে স্বীকৃতি না দেওয়াই উভয়ের জন্য যথেষ্ট। তোর এতে কোনো আপত্তি আছে? কৃষ্ণা মাথা নাড়িয়ে না বোধক উত্তর দিল, কিন্তু কোথাও যেন একটা শূন্যতা বিস্তার ঘটল। কিশোরী মনে পুনরায় না পাবার হাতছানি দাগ কেটে গেল। দেবব্রত তখন আর তার চাচাতো বোন আন্নাকে ডেকে বলল, দেবব্রতর দুটো চাচাতো বোন রয়েছে, স্বর্ণা আর আন্না। স্বর্ণার বিয়ে হয়ে গেছে, আর আন্না কৃষ্ণার বয়সী। মেয়েটা খুব মিশুক। আন্না আসলে দেবব্রত বলে, বৌদি আজ থেকে তোর কাছে থাকবে, ওর খেয়াল রাখিস। ও ও তো আমার সমান, ওকে আবার বৌদি বলতে হবে কেন? থাপ্পড় খাইছিস? ও তো ছোট হলেও তোর বৌদি। দেবব্রত কড়া বাক্যে চুপ মেরে যায় আন্না। তবে মনে মনে নিজের সমবয়সী কাউকে পেয়ে বেশ খুশি খুশি লাগছে। আবার আবার প্রিয় সৌদামিনীকে দিদিকে আর বৌদি বলা হবে না ভেবে কষ্টও লাগছে। মনের এমন ভিন্ন ভিন্ন ভাবান্তরের জন্য খুবই দ্বিধা পড়ে গেছে আন্না। এদিকে তার জেঠিমাও কৃষ্ণাকে এবারে বউ হিসাবে মানে না। তবুও দাদার এই কঠোর উক্তি মানতে কৃষ্ণাকে তার বৌদি বলে ডাকতে হবে। কি দোটানাই পরিস্থিতি। দীর্ঘশ্বাস ফেলে বেচারা মুখ করে বলল, চলো বৌদি, আমার রুমে চলো। কৃষ্ণা গো বেচারার মতো মাথা নাড়িয়ে আন্নার পিছু নিল যেতে পিছনে ফিরে বলল, আচ্ছা মাস্টারমশাই, কোনো কালে যদি আমি আপনার যোগ্য হয়ে উঠতে পারি, তবে কি সমাজের সামনে আমার হাত ধরে গর্বের সাথে বলবেন, ও আমার স্ত্রী কৃষ্ণা দেবব্রত ভট্টাচার্য? কৃষ্ণার জিজ্ঞাসু চোখ জোড়া জল করেছে। ঠিক কী উত্তর দেবে দেবব্রত বুঝে উঠতে পারছে না। সে কি সত্যি কৃষ্ণাকে নিজের স্ত্রীর জায়গাটা দিতে পারবে? দরজায় টোকা দিয়ে বিনীত কণ্ঠে নারায়ণবাবু বলে, বাবা কি ঘুমাচ্ছেন? না, ভেতরে আসো নারায়ণ। চাদরটা পেঁচিয়ে শোয়া থেকে উঠে বসেন প্রদীপবাবু। এই 70 বছরে এত ঢকল শরীর মানতে চাচ্ছে না। নারায়ণবাবু ঘরে প্রবেশ করে তার পাশে বসলেন। মুখে চিন্তার ছাপ, মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কিন্তু বাবাকে কিভাবে প্রশ্নটা করবেন বুঝে উঠতে পারছেন না তিনি। তখন প্রদীপবাবু ধীর কণ্ঠে বলে উঠলেন, প্রশ্ন করতে এই রাতে ছুটে এসেছো? যখন প্রশ্নটা করেই ফেলো নারায়ণ। সব জানা সত্ত্বেও কেন ওই মেয়েকে দেবব্রতের ঘাড়ে উঠালেন বাবা? সৌদামিনীর ব্যাপারটা তো আপনার অজানা নয়। আমি এখন অনুরাগকে কী উত্তর দেব বলুন বাবা? নারায়ণবাবুর কথাগুলো চুপ করে শুনলেন প্রদীপবাবু। এরপর ঠোঁটে হাসি এঁকে বললেন, তোমার ঋণ পরিশোধের সময় হয়ে এসেছে নারায়ণ। ভুলে যাচ্ছ কেন? শ্যামলীর কাছে আমরা দায়বদ্ধ। এ দায় যে তুমি এড়াতে পারো না। ওই মেয়েটা শ্যামলীর মেয়ে। অবাক হয়ে প্রশ্ন শুরু দেন নারায়ণবাবু। প্রদীপবাবু মুখে মলিন হাসি টেনে উত্তর দেন, হ্যাঁ, সে কৃষ্ণবতী শ্যামলী সাহার মেয়ে কৃষ্ণাবতী সাহা। এই শ্যামলী যার ঋণ আমাদের উপর হয়তো সারাটা জীবন থাকবে। তুমি তোমার কথা ভুলে গেল, আমি কিন্তু ভুলিনি। শ্যামলী পৃথিবীতে না থাকলেও ওকে দেওয়া কথাটা সারা জীবন থাকবে। তাই বলে আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে যেতে দিব? আমার ছেলের সুখের কি কোনো দাম নেই? সাহায্য তো অন্যভাবেই করা যেত। নারায়ণবাবুর কথাটা শুনে তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করলেন প্রদীপবাবু। প্রদীপবাবুর দৃষ্টির মর্মার্থ বুঝতে পেরে চুপ মেরে গেলেন তিনি। নিজের ছেলের কাছ থেকে এরূপ কথা যেন একেবারেই
নিতে পারছেন না তিনি। ঠান্ডা থমথমে গলায় বলেন, যে ছেলে সুখ নিয়ে তোমার এত চিন্তা, সেই ছেলে কি থাকতো? যদি সেদিন শ্যামলী নিজের সুখের বলি দিয়ে তাকে না বাঁচাতো, আমাদের জন্য অজান্তে তার কতটা অনর্থ হয়ে গেছে সেটা তো তোমার অজানা নাই। বাবা, সৌদামিনীর কথা চিন্তা করে কি যেত না মেয়েটাকে কিছু টাকা দিয়ে নারায়ণকে? বাপকেও ছাড় না, দেবব্রত তো কোনো ছাড়। তুমি নিজের মুখে শ্যামলীকে কথা দিয়েছিলে তার ত্যাগের প্রতিদান স্বরূপ কৃষ্ণা হবে ভট্টাচার্য পরিবারের বধূ, কিন্তু শ্যামলীর চিতার সাথে তুমি সেই কথা দাহ করে দিলে। আমাদের পরিবারকে, প্রদীপকে বাঁচাতে গরিব মেয়েটা তার সকল সুখের আহুতি দিয়েছিল। মনে পড়ছে না তোমার? সেদিন সৌদামিনীর সাথে দেবব্রতর বিয়ে ঠিক করলে আমি বাধা দিলেও তুমি শোনোনি। পাপবোধ কুড়ে কুড়ে মারছিল আমায়, কিন্তু দেবী মায়ের কৃপায় অবশেষে সেই কৃষ্ণার সাথে সাত পাকে বাধা পড়ল তোমার ছেলে। দেবী মায়ের ইচ্ছে ছিল এই বিয়েতে, নয়তো কোনো না কোনো দেবব্রত কৃষ্ণার বিয়ে ভাঙবে। আর কেনই বা দেবব্রতকে গ্রামের প্রশ্নের সম্মুখীন হতে হবে? যাক, সেসব তোমার ঘরে ঢুকবে না। অভিজাত্যের চাদরে অন্ধ হয়ে আছো। সব কিছুর সমাধান টাকা নেই। যাও যাও, ঘুমাতে যাও। প্রদীপবাবুর চোখের থেকে যেন অগ্নি বেরোচ্ছে। নারায়ণবাবু বুঝতে বাকি নেই, কথা বাড়ালে কাজ হবে না, বরং বাবাকে আরও রেগে যাবে। তাই তিনি নম্রভাবে বলেন, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি আসছি। বলে উঠে দরজা অবধি যেতে প্রদীপবাবু একটা কথা কানে এলো তার। একাকিত্ব নিজের জীবনের হিসাবগুলো কষে পারল না। তোমাদের সুখের জন্য কত নির্দোষ মানুষের সুখের পায়ের নিচে পিষে যায়, অথচ দিন শেষে তাদের অস্তিত্বের সাথে তাদের কীর্তি ত্যাগগুলোও মিলিয়ে যায়। নারায়ণবাবু মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেলেন। প্রদীপবাবু আজ ছেলের উপর বেশ অসন্তুষ্ট। ভেবেছিলেন শ্যামলী দেবীর পরিচয় পেয়ে হয়তো এই বিয়ের বিরোধিতা করবেন না, কিন্তু তা ঘটল না। নারায়ণবাবু গানই গাইতে লাগলেন। বুক থেকে দীর্ঘশ্বাস বের হলো প্রদীপবাবুর। তার বয়স হচ্ছে, তার মৃত্যুর ডাক যে কোনো সময় আসবে, তার অগোচরে মেয়েটার কোনো আহুতি না হয়ে যায়। গভীর চিন্তার শেষে একটা কঠিন সিদ্ধান্ত নিলেন প্রদীপবাবু। নারায়ণবাবু চান আর না চান দেবব্রতকে অতীতের সব কিছু জানাতে হবে। দেবব্রত একমাত্র মানুষ যে কিনা কৃষ্ণের দুঃখ মোচন করতে পারবে। সকাল 6টা, শিশির ঘেরা সকালে নগ্ন পায়ে ঘাসে হাঁটার অভ্যাস প্রদীপবাবুর। সকালে নিস্তব্ধতায় নিজের ক্লান্তি উন্মোচন করতে তার ভালো লাগে, কিন্তু কাল রাত নারায়ণবাবুর আচরণ দেখবার পর আর ঘুমের ছিটেফোঁটা ও চোখের কোণায় আসেনি। তাই সকালে ঘুম ভাঙলে বাইরে যেয়ে হাঁটতে ইচ্ছে হলো না। শরীর যেন চলছে না, মাঝে মাঝে চিন্তার কালো মেঘ জমে আছে। সেই চিন্তা শরীরটাকে দুর্বল করে ফেলছে। হঠাৎ কানে এলো, তুমি নির্মল করো মঙ্গল করো। কণ্ঠে এতটাই সমুদর, নিমেষে মনের ভিতরে একটা ঠান্ডা পরশ বয়ে গেল প্রদীপবাবুর। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। কণ্ঠটা ঠাকুরঘর থেকে আসায় তিনি ঠাকুরঘরে কাছে গেলেন। শিশিরে সকালে সাদা শাড়ি, লাল পাড়ের শাড়ি পরিহিত কৃষ্ণা পুজো করছিলেন। প্রদীপবাবু বিমুগ্ধ নজরে তার নাতবউকে দেখছে। কি গুছিয়ে পুজো করছেন। আঁচলটা মাথা নিয়ে মাথা নত করে নমস্কার করে উঠে পড়ে কৃষ্ণা। পেছনে ফিরতে দেখেন ঠাকুর ঘরের সামনে প্রদীপবাবু দাঁড়ানো। কৃষ্ণাকে দেখে গদগদ গেলে বলেন, পুজো করছিলি রে মা? হ্যাঁ দাদান। তুমি ভিতরে আসবে না? না, স্নান করিনি। ভোগ দিয়েছিস? হ্যাঁ, আমি নিজে বানিয়েছি। অবন্তীকে জানে তুই তার ঠাকুর ঘরে ঢুকেছিস? না, জানে না। আমি তো রোজ সকালে গোপালের আরতি করি, ভোগ বানাই, তাই ঠাকুর ঘরে তাকে আসন দিয়েছি। ভালো করছিস। আজ তোর ফুলসজ্জা মনে আছে? যা একটু জিরিয়ে নে, এরপর ভাত কাপড়ের অনুষ্ঠান হবে। কৃষ্ণা মাথা নাড়িয়ে নিজের ঘরের দিকে হাঁটা দিল। প্রদীপবাবু ঠাকুরের দিকে তাকিয়ে বলল, মেয়েটাকে দেখো ঠাকুর, এই নিষ্পাপ মেয়েটাকে দেখো তুমি। বুকের মাঝে দুশ্চিন্তার জন্য জেঁকে বসলো আবার। তার মৃত্যুর পর মেয়েটার কী হবে ভেবেই তার কষ্ট হচ্ছে। নীরবে ধীর পায়ে হেঁটে নিজের রুমে দিকে প্রস্থান করলো প্রদীপবাবু। সকাল 9টা। পুজোর ঘরে কৃষ্ণার উপস্থিতি টের পেয়ে মেজাজ বিগড়েছে অবন্তিকা দেবীর। তার উপর প্রদীপবাবুর ভাত কাপড়ের অনুষ্ঠান নিয়ে বেশ উদ্গ্রীব হয়েছেন। দাঁতে দাঁত চেপে বসে রয়েছেন তিনি। শ্বশুরমশাইয়ের উপর কথা বলতে পারছেন না, আবার সইতেও পারছেন না তিনি। মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারলে মনটা শান্ত হতো। কাল রাতেই নারায়ণবাবুকে পাঠিয়েছিলেন তিনি প্রদীপবাবুর কাছে, কিন্তু তিনি ঘরে এসে যে কুলুপ এঁটেছেন, এখনও সেই অবস্থা। অবন্তিকা দেবী কপাল কুঁচকে চেয়ারে বসে রয়েছেন।
আর রীতা দেবী সব কাজ করছেন প্রদীপবাবুর কথা অনুযায়ী। একবার সাহস করে বলতে এসেছিলেন, দিদি ভাই বিয়ে তো হয়ে গেছে, এখন রাগ করে কি হবে বলো তো? তোর ছেলে নেই, তুই বুঝবি না। আর তোর ছেলে থাকলে দেখতুম কত মেনে নিতি। রীতা দেবী আর কোনো কথা বললেন না। আসলে বলা সহজ, কিন্তু করা খুব কঠিন। পুত্রবধূ নিয়ে সব মায়েদের কিছু আশা থাকে। কৃষ্ণাবতীর মতো গেয়েও অশিক্ষিত মেয়ে, যার কোনো পরিচয় সমাজে দেওয়া যায় না, তাকে নিজের বউ করতে কেউই রাজি হবেন না। প্রদীপবাবু আন্নাকে দিয়ে দেবব্রতকে ডেকে পাঠালেন। দেবব্রত তখন কেবল ঘুম থেকে উঠেছে। সারাটা রাত তার নির্ঘুম কেটেছে। চোখ জোড়া ফুলে রয়েছে, চোখের নিচে কালি পড়েছে। রুম থেকে বেরিয়ে প্রদীপবাবুর কাছে যেতেই তিনি কইলেন, দেব, কৃষ্ণার ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে। দেব তীক্ষ্ণ দৃষ্টিতে কৃষ্ণার দিকে তাকালেন। হলুদ লাল কাতানের শাড়ি পরে দাঁড়িয়েছে কৃষ্ণা। কাল দেবব্রতের এত সুন্দর করে বোঝানোর পর ও দাদানের পাগলামি বুঝে মুখ বুঝে এই নিয়ম পালন করার জন্য দাঁড়িয়েছে। রীতা দেবী ভাত কাপড়ের থালাটা আগিয়ে দিতে দেবব্রত ঠান্ডা গলায় বলল, এই পাগলামির কি আদৌ দরকার আছে? দেবব্রতের এমন প্রশ্নের উত্তরস্বরূপ প্রদীপবাবু বললেন, তুমি কৃষ্ণার স্বামী, তাই তোমাকে তার ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে। শুধু ভাত কাপড়ের দায়িত্ব নিলে কি স্বামী হওয়া যায় দাদান? যে বিয়ের স্বীকৃতি সমাজে আমি দেবই না, সেই বিয়ের নিয়ম মানা আর না মানা একই বলে আমার মনে হয়। কথা শেষে দেবব্রত চলে গেল। এতে প্রদীপবাবু হিনহিন কণ্ঠে বলল, তাহলে তুমি কৃষ্ণার দায়িত্ব নিতে অস্বীকার করছো দেবব্রত? প্রদীপবাবু তীর্যক প্রশ্নে পা দুটো থেমে যায় দেবব্রত। দাদানের বিরোধিতা সে কখনোই করেনি, কিন্তু আজ বিরোধিতা করতে যেন বাধ্য। যে বিয়েটা মন থেকে মানা কষ্টকর হয়ে উঠছে দেবব্রতের জন্য, সেই বিয়ের আচার অনুষ্ঠান যেন মরার উপর খাড়ার মতো লাগছে। কৃষ্ণার দায়িত্ব এড়ায়নি বলে তো দামিনীকে ফিরিয়ে দিয়েছে, আবার কেন এসব ঢং করতে হবে, সেটাই কোনো উপযুক্ত ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না দেবব্রত। দাদানের দিকে স্ত্রীর দৃষ্টিতে তাকিয়েছে সে। প্রদীপবাবু তার কথা তীক্ষ্ণ দৃষ্টিতে বিদ্রুপের স্বরে বলে, আমি ভেবেছিলাম তোমার মাঝে আমার গুণ রয়েছে, তোমার হয়তো দায়িত্ব জ্ঞান রয়েছে, কিন্তু তুমি আমাকে ভুল প্রমাণিত করলে। তুমি তো আমায় কথা দিয়েছিলে, কথা তো দামিনীকেও আমার পরিবার দিয়েছিল, আমি দিয়েছিলাম, রাখলাম কোথায়? সবটাই তোমার জিদেই বড়। দায়িত্ব নেবার কথা যখন উঠছে, বেশ সেটা আজ পরিষ্কার করে দিচ্ছি বলেই কাকিমার কাছ থেকে থালাটা ছিনিয়ে নিয়ে কোনো রকমে কৃষ্ণার হাতে ধরিয়ে শক্ত কণ্ঠ বলল, আজ থেকে তোমার নিজের পায়ে দাঁড়ানো অবধি সব দায়িত্ব আমার। শুধু আমার স্ত্রীর অধিকারটুকু আমি দিতে পারবো না, গট ইট? দেবব্রতর চোখে তীব্র দৃষ্টি জানান দিচ্ছে তার ভেতরে কতটা দাউ দাউ করে আগুন জ্বলছে। রাগে চোখ কান লাল হয়ে আছে, চোয়াল শক্ত। কথাটা বলে প্রদীপবাবুর দিকে তাকিয়ে বলল, আই থিঙ্ক এবার হ্যাপি তুমি? বলে কৃষ্ণার দিকে বিতৃষ্ণার নজর নিক্ষেপ করে গটগট করে হাঁটা দিল দেবব্রত। কৃষ্ণা তার যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার বুঝতে বাকি রইল না, যেখানে তার কোনো দোষ নেই সেখানে তার মাস্টারমশাই তাকে দুচ্ছে। এই কৃষ্ণা দেবব্রত ভট্টাচার্য হবার পথটা এতটা সহজ নয়, কারণ পথটা তাকে একাই পার হতে হবে। এদিকে ছেলের রাগের নমুনা দেখে অবন্তিকা দেবী খুশি হলেন। যাক, তার ছেলে এই গেঁয়ো মেয়েটাকে কখনোই মেনে নিবে না। এও কম কিসের, ঘরে একটা ঝি তো এমনিই থাকে, এটাও থাকবে। সময় সুযোগ বুঝে এই মেয়েকে বের করে দেওয়া যাবে। প্রদীপবাবু চিন্তিত মুখে নাতির দিকে যাওয়ার দিকে তাকিয়ে রয়েছেন। কৃষ্ণার ভবিষ্যৎ নিয়ে তিনি সত্যি চিন্তিত। কৃষ্ণার মন ভালো লাগছে না। এখানে অন্না ব্যতীত কেউ তার সাথে কথা বলে না। মামার বাড়িতে মার ঝামটি থাকলেও সেখানে কথা বলার লোক ছিল। শিপ্রা মেয়েটা পুরো মামার মতো সরল, কপটতার কোনো ছায়া নেই। আন্নাও ভালো, কিন্তু তার চালচলন বুঝতে সময় লাগবে কৃষ্ণার। এক মোবাইল নিয়ে যে বসে থাকে তো থাকে, আর বাকি মাস্টারমশাই ভয়ে তার সামনে যাচ্ছেই না কৃষ্ণা। আর দাদানের সাথে তো তার মনের কথা বলাই যায় না। ইস, গ্রামটাকে খুব মিস করছে। এই শহরের ধাঁচ আলাদা। জানলা খুললে পাখির কলরব থেকে গাড়ির হর্ন শোনা যাচ্ছে। পুকুর, গাছ নেই কোথাও। পুকুর পাড়ে পা ভিজিয়ে ঘন্টার পর ঘন্টা রইত সে। ইচ্ছে হলে গাছে চড়ে বেড়াতো, তা কিছুই করতে পারবে না এখানে কৃষ্ণা।
একবার তো মনে মনে ভেবেছিল দাদানকে বলবে এখানে আর থাকবে না, কৃষ্ণা গ্রামে যাবে, কিন্তু মাস্টারমশাই বউ হবার লোভে সেই কথাটা বলা হয়নি কৃষ্ণার। লোকটাকে যে মনে ধরেছে তার, আহা কি ভালো মানুষটা, শুধু রাগটাই বেশি। জানলার ধারে দাঁড়িয়ে এসব ভাবতে ব্যস্ত কৃষ্ণা তখন পিছন থেকে শুনতে পায়, রাজকপাল নিয়ে আও নাই গো মেয়ে, ফুটো কপাল তোমার বুঝলে, তাই ওই নাগারা থাকিতেও আশ্রিতের মতো পড়ে রয়েছ। পেছন ফিরে তাকাতে দেখে সোমা মাসি ঝাড়ু হাতে দাঁড়িয়েছে। মহিলার বয়স 40-এর কোঠায়, কালো লম্বা সিমসিমে গড়নের মহিলা সোমা মাসি। সিঁথিভর্তি সিঁতুর, হাতে শাঁখা পলা, সারাক্ষণ পান চিবিয়ে ঠোঁট লাল করে রাখেন। কৃষ্ণা ওনার কথাগুলো বেশ লাগে। এই মানুষটাকে কেন যেন কিশোরী কৃষ্ণার বেশ ভালো লাগে। অনেকটা মা মা অনুভূতি আসে তার কাছ থেকে। মুখে হাসি নিয়ে এগিয়ে এসে বলল কৃষ্ণা, সে তো জানি আমি পোড়া কপালি। গোপাল আমার ভাগ্যে এই অবধি সুখ লিখেছে, কিন্তু সকল সুখের চেয়ে বড় সুখ চেয়ে গোপাল আমায় দিয়েছে তা কি তুমি জানো? আমাকে গোপাল মাস্টারমশাই দিয়েছে, তার হাতে আমার সিঁথিতে সিঁদুর পড়েছে। ওরে বোকা মেয়ে, সিঁদুর পরালে কি নাগরের সুখ পাওয়া যায়? ওই সিঁদুরের কি দাম যখন তার ঘরেই তো ঠাঁই হয় নাই। বড়বাবু সৌদামিনী দিদিরে ভালোবাসে বুঝলি রে মুখ পুরি, তুই তার ঘাড়ে চাইপে বইসস। তোর ঘটে যে এইটা কখন ঢুকবে, যখন তোকে কর্তামা বাইর করে ওই মাইয়েটারে এবারে কর্তামা বানাইবে তখন বুঝবি। সোমমাসের কথায় খানিকটা চটে গেল কৃষ্ণা। তার মাস্টারমশাই বলছে যতদিন সে তার যোগ্য হবে না ততদিন এ বিয়ে মেনে নিবি না, কিন্তু যদি সে দিদিমণির মতো মাস্টারমশাইয়ের যোগ্য হয়ে ওঠে তবে মাস্টারমশাইয়ে তাকে মেনে নিতে আপত্তি নেই, আর মাস্টারমশাই তাকে ঠকাবে না। ঠকাতে হতে তো সে তাকে গ্রামে ছেড়ে আসতো, দিদিমণিকে না করে দিত। সোমমাসি কিচ্ছু বোঝে না, ক্ষিপ্ত কণ্ঠে কৃষ্ণা তখন বলে, না তুমি মিছে বলছো, মাস্টারমশাই আমার, সে আমারে থাকবে, তুমি জানো না মাসি। সোমামাসি তার কথায় বাড়ালেন না, বিদ্রুপের হাসি এসে মনে মনে বললেন, তোর ভাগ্যে গোপাল দুঃখ রেখেছে মুখপুরি, যেদিন বুঝবি সেদিন বাঁচানোর ইচ্ছে শেষ হয়ে যাবে। কৃষ্ণা মাথায় হাত বুলিয়ে তিনি বললেন, পাগলি, নাগরের কি মনে ধরছে? তোমাকে বলবো কেন? তুমি মাস্টারমশাই নামে বাজে কথা বলছো, আমি তোমাকে কিছুই বলবো না। আর এই নাগর কি পতিস্ব, আমি ঘটে আসলে কিছুই নাই তোর, বলে মাথাটা আস্তে করে গাঁটটা মেরে সোমামাসি। তারপর কাজে মন দেন আর প্যান প্যান করে বলেন, তোর লগে বকতে গেলে আর কাম করতে লাগবো না, পরে কর্তামা আমারে বকবো। এই রে, তুই থাক তোর মতো, আমি আমার মতো, দেখিস কোনো কালে কান্তি কান্তি আমার কাছেই না আউন লাগে। কৃষ্ণা মুখ ভেঙচি দিয়ে খাটে বসে পড়ল। এখন সোমামাসির সাথে মোটেও কথা বলবে না। তার বিশ্বাস একদিন তার মাস্টারমশাই তার হবেই, হতেই হবে। নিজের রুমে বসে একের পর এক সিগারেট ধরিয়ে নিকোটিনের ধোঁয়ায় বুকের যন্ত্রণা নেবানোর চেষ্টা করছে দেবব্রত। দাদানের উপর রাগ হচ্ছে, কিন্তু তাকে কিছু বলাটা বেয়াদবি। আরও রাগ হচ্ছে কৃষ্ণার উপর। মেয়েটাকে সরল ভেবেছিল, কিন্তু এখন মনে হচ্ছে না মেয়েটা মোটেও সরল নয়, খুব ধুরন্ধর। সে তো পারত দাদানকে আটকাতে, কিন্তু এমন কিছুই করেনি। দয়া করে বিয়ে করছে, দায়িত্ব নিয়েছে বলে সে কি মাথায় উঠে গেছে? মাথা থেকে হিড়ির করে নামানোর ব্যবস্থা করতে হবে। পর মুহূর্তে আবার নিজেকে মনকে শান্ত করার চেষ্টা করছে। ছোট্ট একটা মেয়ে যখন দেবব্রত দাদানের উপর কথা বলতে পারে না, সেখানে ওই বা কী বলবে? আর সত্যি তো এটাই যে তার বিবাহিত স্ত্রী, এগুলো তো তার প্রাপ্য। উফ, কী করবে দেবব্রত বুঝে উঠতে পারছে না। ইচ্ছা করছে মরে যেতে। এই দমবন্ধ অবস্থায় কোনো মানুষ সুস্থ থাকে না। কাল রাত থেকে দামিনী কান্নারত মুখখানি চোখে ভাসছে। মেয়েটার চোখের জলের কণা তার বুকে মোচড় দিত। সেই মেয়েটা সবচেয়ে বড় আঘাত দিয়েছে সে। শাস্ত্রের মতে দ্বিতীয় বিয়ে করা গেলে হয়তো দেবব্রত সেটাই করতো, কিন্তু দামিনী তো আর সতীনের ঘর করবে না। আচ্ছা, কৃষ্ণাকে ডিভোর্স দিলে কি খুব ক্ষতি হবে? না না, কী ভাবছে? মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে। আর না পেরে অ্যাস্ট্রেটা ছুঁড়ে মারল দেবব্রত। রাগ ক্ষোভগুলো জড় বস্তুর উপর বাড়তে লাগলো। হঠাৎ মোবাইল বাজার আওয়াজে ধ্যান ভাঙে তার। মোবাইলে যে কোনখানে রেখেছে মনে আসছে না। অনেক খুঁজে মোবাইল পেতে 3টা মিস কল হয়ে গেল। মোবাইলের স্ক্রিনে চোখ যেতে দেখলো লেখা আছে অনুরাগ আঙ্কেল। নামটা দেখতে গ্লানিতে বুকটা ভরে উঠল দেবব্রতর। হাতটা কাঁপছে। কাঁপা হাতে ফোনটা রিসিভ করে বলে, হ্যালো বলতে অপর পাশ থেকে শোনা যায়,
আমি কোনো কথা শুনতে চাইছি না দেব। আমি জানি না তোমাদের মধ্যে কী হয়েছে, তবে তোমাদের বাসা থেকে আসে মিনি দরজা দিয়েছে, এখনও খোলেনি। তোমার আন্টি বারবার তাকে দরজা খুলতে বলছে, কিন্তু সে সেটা শুনছে না। রাতে খায়নি মেয়েটা, সকাল হয়ে গেছে, একটা দানাও পেটে পড়েনি। না পেরে আমি দরজা ধাক্কালাম। যে মেয়ে আমার কথা কখনো ফেলে না, সেই মেয়ে আমার কথায় দরজা খুলল না। আমি জানি না তুমি কতটা ব্যস্ত, জানতেও চাই না। আমি শুধু জানি আমার মেয়ে কাল রাত থেকে ঘরের দরজা দিয়েছে, তুমি এখনই এসো বলে ফোনটা রেখে দিল অনুরাগবাবু। দেবব্রত বুঝতে বাকি রইল না অনুরাগবাবু কিছু জানেন না। দামিনী বাড়িতে কাউকে কিছু বলেনি। নিজের মাঝে তার দেওয়া আঘাতে সীমাবদ্ধ করে রেখেছে তার দামিনী। হঠাৎ বুকের মাঝে কামড় পড়ল দেবব্রতর। মেয়েটা কোনো উল্টোপাল্টা কিছু করে ফেললো না তো? গায়ে কোনো মতো কোট পরে সৌদামিনী বাড়ি দেবব্রত তার হুড়মুড় করে নামা দৃষ্টি এড়ালো না কৃষ্ণার। কি এমন হলো যে এভাবে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল মাস্টারমশাই? একবার চাইলো অন্নাকে জিজ্ঞাসা করবে, কিন্তু পরে ভাবলো অন্না কিভাবে জানবে? সে তো পুরোটা সময় তার পাশেই ছিল। দীর্ঘশ্বাস ফেলে মাস্টারমশাইয়ের যাওয়ার পানে তাকিয়ে থাকলো কৃষ্ণা। সৌদামিনীর বাসায় যখন দেবব্রত, তখন ঘড়িতে 10টা বাজে। হাঁপাতে হাঁপাতে বাড়ির ভেতরে প্রবেশ করলো দেবব্রত। অনুরাগবাবু তার স্ত্রী তাপসী দেবী চিন্তিত মুখে সোফায় বসে আছেন। তাপসী দেবী দেবব্রতকে দেখে ছুটে তার কাছে আসলেন। অনুনয়ের স্বরে বললেন, দেখো না দেবব্রত, মিনি যে দাঁড় দিয়েছে এখনও খুলছে না। মেয়েটাকে আমি যতবার দেখেছি আমাকে দিব্যি দিয়েছে যাতে তাকে একা থাকতে দেওয়া হয়। আজ সকাল থেকে মেয়েটা কথা বলছে না। তার বাবা চেষ্টা করছে। কি সুন্দর কাল খুশি মনে তোমাদের বাড়ি গিয়েছিল। আপনারা দরজা ভাঙেনি কেন? দামিনী যদি কি বলছো তুমি? তোমাদের মাঝে কি এমন কিছু হয়েছে? অহেতুক কথা বাড়িয়ে কি লাভ তাপসী? তাড়াতাড়ি চলো বলে উঠে দাঁড়ালেন অনুরাগবাবু। ছুটে গেলেন মেয়ের রুমের দরজায়। বারবার মিনি মিনি করে ডাকতে লাগলো, কিন্তু যখন কোনো সাড়া পেলেন না তখন অধৈর্য হয়ে দেবব্রত বললেন, দামিনী, এই শেষবার বলছি 2 মিনিটে দরজা খুলবি, নয়তো ভেঙে গুড়িয়ে দেবো এই দরজা আমি। সময় যেন গলার কাটা হয়ে গেছে। অসহ্য লাগছে দেবব্রতের। কোনো সাড়া মিলছে না সৌদামিনী। এবার মনে মনে দরজা ভাঙার সংকল্প নিল দেবব্রত। যেই না দরজা ভাঙতে যাবে অমনি ওপাশ থেকে দরজা খুলে দিল সৌদামিনী। দেবব্রত অধীর চোখে সৌদামিনীকে দেখতে লাগলো। শ্যামলা মেয়েটা যেন একদিন আরও কালো হয়ে গেছে। চোখ মুখ ফুলে আছে, চোখের কাজল চারপাশে লেপটে গেছে, ঠোঁট জোড়া শুকিয়ে গেছে, মুখে দুঃখের ছাপ স্পষ্ট। সৌদামিনীর এরূপ দেখে বুকের যেন রক্তক্ষরণ শুরু হয়ে গেল দেবব্রতের। চিনচিন ব্যথায় কাতর হয়ে পড়ে সে, কিন্তু কিছু করার নেই। অপরাধী চোখে শুধু চেয়ে থাকে। তাপসী দেবী দৌড়ে মেয়েকে আলিঙ্গন করে শূন্য দৃষ্টিতে তাপসী দেবীর দিকে তাকে নির্বিকারভাবে বলে, মা, দেবের সাথে আমার কিছু কথা রয়েছে, তোমরা তোমাদের ঘরে যাও। তাপসী দেবী কিছু বলতে যাবেন তার আগে অনুরাগবাবু তার হাত চেপে ধরে বললেন, ওদের একা থাকতে দাও তাপসী। কথা বলে মন শান্ত হবে। স্বামীর কথার সাথে আর কথা বলতে পারলেন না তাপসী দেবী। অনুরাগবাবুকে কিছু না বললেও তার বুঝতে বাকি রইল না ব্যাপারটা সামান্য ঝগড়া নয়। নিজের ঘরে আসার পর তাপসী দেবী হিনহিন গলায় বলে উঠলেন, তুমি আমাকে টানতে টানতে এখানে নিয়ে এলে কেন? একটা দুঃসংবাদ অপেক্ষা করছে, প্রস্তুত থাকো। মানে? মেয়ের মুখ দেখোনি? আমার মিনি এতটা দুর্বল নেই সে সামান্য ঝগড়ায় দাঁড় দিয়ে বসে থাকবে, নাওয়া খাওয়া ছেড়ে দেবে। খুব বেশি চেয়েও বেশি ঘটেছে। আমাকে নারায়ণের সাথে কথা বলতে হবে। তাপসী দেবী ধপ করে বিছানায় বসে পড়লেন। ভিন্ন ভিন্ন কুচিন্তা মনে বাসা দিচ্ছে। সৌদামিনী দেবব্রত বলতে পাগল। মেয়েটা তো ভেঙে পড়লে যদি তাদের সম্পর্কে ফাটল ধরে। সৌদামিনীর সামনে বসে রয়েছে দেবব্রত। সৌদামিনী মূর্তির ন্যায় এক ভঙ্গিতে বসে রয়েছে। তার চোখের জল শুকিয়ে গেছে। তার চোখ শুকনো, কোনো কথা নেই তার চোখে। দৃষ্টি এক স্থির আশাহীন। ঠান্ডা গলায় বলে উঠে সে, এখানে কেন এসেছিস? বাবা ফোন করেছিল। হ্যাঁ। ভয় পেয়েছি বুঝি? মরিনি আমি। এতটা ভীতু নই যে নিজের কষ্টের সম্মুখীন হতে পারবো না। কাল রাত থেকে দাঁত দিয়ে বসে আছিস আর বলছিস যে তুই ভীতু নইস? হ্যাঁ, ভীতু নই। ভয় পাই আমার চোখের জল বাবা মা না দেখে ফেলে। তুই বরং বাড়ি যা, আজ তোর ফুলসজ্জা। চুপ কর, মেয়েটা তোর অপেক্ষায় আছে। আমার কাছে এসে সময় নষ্ট না করে নতুন বউয়ের কাছে যা। চুপ করতে বলছি তো তোকে। কেন চুপ করবো বলতে? কেন 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 এসেছিস? দয়া দেখাতে? চাই না তোর দয়া। কেন দেখাবো দয়া? যে মানুষটা আমার নয় তার দয়া দিয়ে কী হবে? এবার যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সৌদামিনী। সৌদামিনীর শুকনো চোখ আবার ভিজে যায়। আর নিজেকে আটকে রাখতে পারে না।
দেবব্রত ছুটে গিয়ে জড়িয়ে ধরে তার ভালোবাসাকে, পারছে না নিজের ভালোবাসাকে এভাবে কষ্ট পেতে। অস্পষ্ট কর্ণ বলে, ভাবলি কি করে আমি তোকে দয়া দেখাবো? তুমি আমার সব কিছু দামিনী, তোকে দয়া দেখানোর সাধ্য যে ভগবান আমার দেয়নি। আমার হাত জোড়া শুধু বাধা, তোকে সুখ দেবার ক্ষমতা আমার নেই। ক্ষমা কর, ক্ষমা কর। তুই এভাবে ভেঙে বলে আমি প্রতিদিন নতুন করে মৃত্যুবরণ করব যে, আমার যে অনেকটা পথ চলতে হবে, আমার যে অনেকটা পথ চলতে হবে। সৌদামিনী চুপ করে দেবব্রতর কথা শোনে। তার সামনে আজকে তার দেব নয়, বরং এক পরাজিত সৈনিক দাঁড়িয়েছে। সে দায়িত্বভারে নুয়ে গেছে। দেবব্রতের আলিঙ্গন ছাড়িয়ে ঠান্ডা কণ্ঠে বলে, তুই ফিরে যা দেব, আমি ঠিক সামলে নিব। আচ্ছা, আমাদের সম্পর্কটা কি শুধু প্রেমের? আমরা তো আগে বন্ধু ছিলাম। না হলে প্রেমিক দেবব্রত তোর কাছে প্রতারণা করছে? বন্ধুদেব তো নয়। তোর কাছে প্রয়োজন নেই থাকতে, কিন্তু তার কাছে যে তার বন্ধু দামিনীকে খুব প্রয়োজন। তার বন্ধু যে তার শক্তি রে। আমি ক্লান্ত দামিনী, আমি ক্লান্ত বলে সৌদামিনী করে মাথা রাখে দেব। প্রথমে সরিয়ে দিতে চাইলেও কেন যেন তাকে সরাতে পারল না সৌদামিনী। কারো মুখে কোনো কথা নেই, শুধু অশ্রুর বিনিময়ে দুই বন্ধু তাদের কষ্টগুলোকে ভাগ করে নিয়েছে। এটাই হয়তো তাদের শেষ অশ্রুর বিনিময়। এই বিনিময়ের মাঝে শেষ হচ্ছে একটি ভালোবাসা। থাকুক না কিছু ভালোবাসা তোলা, সময় আসলে ঠিক তার পরিস্ফুটন হবে। সেটাই তো কৃষ্ণা, দেবব্রত আর সৌদামিনীর ভাগ্য। সৃষ্টিকর্তা একই সুতায় বেঁধে দিয়েছে এই তিনটি জীবনকে একটি ভালোবাসার পরিস্ফুটনের জন্য। একটা ভালোবাসা যে ত্যাগ অনিবার্য। সকাল 6টা, সূর্যের কোমল রশ্মি শিশির ভেদ করে কৃষ্ণার মুখে আছড়ে পড়ল। কাল রাত থেকে এক মুহূর্তের জন্য ঘুমায়নি। ঠায় বারান্দায় দাঁড়িয়েছিল, মাস্টারমশাই অপেক্ষায় দাঁড়িয়ে। দিন পেরিয়ে রাত, অথচ রাত পেরিয়ে সকাল, অথচ মাস্টারমশাই বাড়ি ফিরল না। নিয়মিত কাল রাতে তাদের ফুলশয্যা ছিল। ভাগ্যের কি নির্মমতা! বোধহয় ফুলশয্যার রাতে বারান্দায় মাস্টারমশাইয়ের অপেক্ষায় কাটতে হলো। লোকটা রাতে ফিরল না, না চাইতেও আন্নার মুখ ফসকে বেরিয়ে গেল, দাদাভাই তো সৌদামিনী দিদির বাড়িতে। সেই থেকে বারান্দায় দাঁড়িয়ে রইল কৃষ্ণা। সোমামাসি তবে ঠিকই বলেছেন, তার মাস্টারমশাই ওই দিদিমণিকেই বিয়ে করবে। অজান্তে বুকের মাঝে হাহাকার করে উঠল, খুব অস্বস্তি হচ্ছে। আচ্ছা, সিঁদুরের কি কোনো দাম নেই? তার শীতের সিঁদুর কি বলহীন? আচ্ছা, মা তো বলতেন শীতের সিঁদুরও অনেক জোর, দেখবি তোর বাপ আমার সিঁদুরের জোরে আমার কাছে ফিরে আসবে। কিন্তু মার কথা সত্যি এনে বাবা ফিরে আসেনি। শেষ পর্যন্ত ধুকে ধুকে মরতে হয়েছিল শ্যামলীকে। কৃষ্ণার ভাগ্যে কি গোপাল তাই লিখেছে? মাস্টারমশাই কি তার যোগ্য হয়ে উঠবে না? সুযোগ দিবে না কৃষ্ণাকে? আজ গোপালের আরতি করতে ইচ্ছে করছে না। খুব দুর্বল লাগছে কৃষ্ণার শরীর। মনটা কি অশান্ত থাকে, তবে দেহের কি দোষ? হঠাৎ দেখতে পেল মেইন গেট দিয়ে গাড়ি ঢুকছে। তবে কি দেবব্রত ফিরছে? বারান্দা থেকে বেরিয়ে চাঁদখানা পেরিয়ে ছুটে গেল কৃষ্ণা। ক্লান্ত পরিচ্ছন্ন দেব কলিং বেল টিপতে দ্বার খুলে দিল কৃষ্ণা। সকাল সকাল কৃষ্ণার মুখটা দেখে মেজাজটা কেন যেন খারাপ হয়ে গেল। তাকে এড়িয়ে ভেতরে ঢুকলো। তখন কৃষ্ণা বলে উঠল, কাল রাতে কোথায় ছিলেন? কথাটা এতটা খারাপ নয়, কিন্তু কথাটা একেবারে সহ্য হলো না দেবের। সে তখন ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠল, আমি কোথায় যাব, কি করব, তার হিসাব কি তোকে দিতে হবে? দেবব্রতর প্রশ্নে খানিকটা ভ্যাবাচ্যাকা হয়ে যায় কৃষ্ণা। কি বলবে বুঝে উঠতে পারছে না। সে তো কথাটা মোটেও সেভাবে বলেনি। কৌতূহলবশত মুখ ফসকে বেরিয়ে গেছে আমচা আমচা করে। ধীর কণ্ঠে বলল, কাল রাতে তো বাড়ি ফিরলেন না, তাই চিন্তা হচ্ছিল। আমি কেন যাচ্ছি না? নিজেকে কি আমার স্ত্রী ভাবা শুরু করছিস তুই? চিন্তা হচ্ছিল কেন রে? আমার জীবনটা নরক বানিয়ে শান্তি হয় নাই নাকি? কি হলো, মুখ খুলছিস না কেন? কি উত্তর দেওয়া উচিত কৃষ্ণার জানা নেই। শুধু ফ্যাল ফ্যাল নজরে দেবব্রতর দিকে তাকিয়ে রইল। দেবব্রত তখন আহত সিংহের ন্যায় গর্জন করছিল। তার চোখে যেন ঘৃণার আগুন জ্বলছে। সেই ঘৃণাটা নিচের দিকে। চোয়াল শক্ত, দৃষ্টি স্থির। সেই কৃষ্ণার মুখের উপর উত্তরের অপেক্ষা। কিন্তু নিরীহ কৃষ্ণা উত্তরহীন মুখটা তাকে আরও বিরক্ত করছে। রাগ আরও বেড়ে চলছে। এই মায়াবী মুখটা মায়া আজ তার রাগ শান্ত করতে পারছে না। বারবার মাথায় তার দামিনীর কান্নারত মুখটায় ভেসে উঠছে। অগ্নিদৃষ্টি প্রয়োগ করে শক্ত কণ্ঠ, মুখে কথা নেই তা থাকবে কেন? শুধু তো পারিস ইনোসেন্ট ফেসটা দিয়ে মানুষের সহানুভূতি অর্জন করতে। তারপর সেই মানুষটা ঘাড়ে উঠে তার ঘাড় চেপে দেয়। আমাকে একটু ক্ষমা দে, আর পারছি না।
দামি ঠিক বলছে, তোর মায়াবী মুখের পিছনে একজন সর্বগ্রাসী নারী লুকায়িত। আমি দেখিনি। তুই আমার সর্বগ্রাস করেছিস, আমাকে নিঃস্ব করে দিয়েছিস আমাকে। অবশ্য যে মেয়ে তার জন্মের পর বাপকে গিলে সে কতটা ভালো হতে পারে সে তো অপয়া হবে। তোর মতো পিতৃপরিচয়হীন নারীকে আমাকে কি সুখ দিবে? শেষ কথাগুলো বুঝতে বেশি বেগ পেতে হলো না কৃষ্ণা। এই পিতৃপরিচয়হীন খোঁটা তার ছোটবেলা থেকে তার শুনতে হয়েছে, কিন্তু তার মাস্টারমশাই যে সেই দলে থাকবে এটা যেন তার সীমা পার করছে। বিদ্রুপ কণ্ঠে কথাটা বলে নিজের ঘরের দিকে প্রস্থান করলো দেবব্রত। আর সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। কষ্টের মাত্রা এতটাই বেড়ে গেছে যে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সে পড়েছে। খুব কষ্টে দামিনীকে খাইয়ে ঘুম পাড়িয়ে তবেই তার বাড়ি ত্যাগ করলো। তারপর আর ঘরে ফেরা হয়নি। বুড়িগঙ্গা নদীর পাড়ে বসেছিল, মনকে কিছুটা সামনে নিয়ে ঘরে ফেরার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ঘরে ফেরার পর কৃষ্ণার মুখ দেখে মেজাজ বিগড়ে গেল। মনে সুপ্ত রাগগুলো মেয়েটাকে কটু কথা বলেই নেভালো। কৃষ্ণা সেই জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল। চোখ বহুদিন পর ভিজে আসছে। এই বাপ নামক কটু কথা যে তার একেবারেই সহ্য হয় না। আচ্ছা, একটা মানুষ তার স্ত্রী আর সন্তানকে ছেড়ে চলে গেছে, তাতে তার জন্মের দোষ কেন থাকবে? এই প্রশ্নের উত্তর হয়তো এই নির্মম সমাজের কাছে নেই। একজন অবশ্য আড়ালে দাঁড়িয়ে কৃষ্ণার সাথে হওয়া অন্যায় ব্যবহারগুলো দিয়ে নীরবে দেখছিল, কিন্তু উপর অনুতাপ হচ্ছে হিত করতে যে অহিত করে ফেললেন তিনি কৃষ্ণার সাথে। এবার কঠিন সিদ্ধান্ত নিতে হবে তাকে। এভাবে একটা নিরমের ভবিষ্যৎ বঞ্চনা শিকার হতে পারে না, কখনোই না। সকাল 11টা যখন ঘুম ভাঙল দেবব্রতের, সূর্যিমামা মাথার উপর গেছে। বারান্দা দিয়ে তির্যক রশ্মি উত্তপ্ত করছে। ঘুম ভাঙলে চোখ মুখ খিচে উঠল তার। সূর্যের আলোটা সরাসরি চোখে এসে বিঁধেছে। এত তার সুখের ঘুমটা ভেঙে গেছে। ঘুমের জগৎটা খুব শান্তির। ভেঙে গেলে বাস্তবে ফিরে আসতে হয়। বাস্তব কঠোর জগৎ বেদনা ব্যতীত কিছুই না। হঠাৎ বেদনার কথা মনে পড়ল আজ সকালের কথা। কৃষ্ণাকে কি কটু কথাই এনে শুনেছিল। রাগটা কিছুটা ধরে রাখতে পারেনি। একটা ভাবনাতে কৃষ্ণার ছলছল চোখের অবাক দৃষ্টিতে চোখের সামনে ভাসতে লাগলো। মেয়েটা অপমান করে নেশায় এতটা উন্মাদ হয়ে গেছিল যে হতবিম্বল মুখটা তার মনে হয়নি। নিজেকে কাপুরুষত্বের উপর আরও মেজাজ খারাপ হচ্ছে। এমন দোষে তাকে দোষী বানিয়েছে যে দোষটা করেইনি। কোনো রকম জ্ঞানশূন্য হলেও কারো জন্ম নিয়েও প্রশ্ন করা যায় না। দেবব্রতের নিজের কাছে অনুতাপ হলো, না, বসে থাকলে হবে না। বাচ্চা মেয়েটার কাছে ক্ষমা চাইতে হবে। নিজের দাম্ভিকতা এত বেশি নয় যে নিজের দোষের ক্ষমাটুকু চাওয়ার সৎ সাহস নেই। তাড়াহুড়ো করে বিছানা ছাড়তে খেয়াল হলো কেউ তার দ্বারে কড়া নাড়ছে। দেবব্রত ভেবেছে হয়তো কৃষ্ণা এসেছে। ছুটি গিয়ে দরজা খুলতে হয় তাকে। দরজার ওপারে কৃষ্ণা নয়, তার দাদান প্রদীপবাবু দাঁড়িয়েছে। প্রদীপবাবু ধুতি পাঞ্জাবি পরে বাহিরে যাবার জন্য তৈরি হয়ে দাঁড়িয়েছে। দাদান কিছু বলবে? যাবার আগে তোমার সাথে দেখা করাটা জরুরি বলে মনে হলো, তাই আসা। যাবার আগে মানে? আমি গ্রামে ফিরে যাচ্ছি। হঠাৎ দাদানের কথা যেন কিছুই বুঝে উঠতে পারছে না দেবব্রত। প্রদীপবাবুকে গ্রাম থেকে একেবারের জন্য এখানে থাকার জন্য রাজি করে এনেছিলেন। হঠাৎ করে দাদার মতবদলের কারণ যেন হজম হচ্ছে না দেবব্রত কৌতূহল অবসান করার জন্য মুখে হাসি টেনে প্রদীপবাবু বলে উঠলেন, চেয়েছিলাম এবার একেবারের জন্য এ শহরে থেকে যাব, কিন্তু শহর আমার জন্য নয়। আর আমি তো একা যাচ্ছি না, কৃষ্ণাবতী আমার সাথে যাচ্ছে। কৃষ্ণা যাচ্ছে মানে? এত অপমানের পর কার ভরসায় তাকে এখানে রেখে যাব আমি দেবব্রত? তোমার? সেই তুমি তোমার বাবা মায়ের মতো তাকে অপমান করছো? কোনো কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে দেবব্রত নত মাথা দেখে বিদ্রুপের স্বরে তিনি বললেন, মাথা নিচু করার মতো কাজ কেন করো বলো তো? যাকগে, আমি কিছু কথা বলার জন্য এসেছিলাম। যে পিতৃ পরিচয়ে তুমি খোঁটা দিয়েছিলে, তুমি মেয়েটাকে দিয়েছিলে, সেই কথাটা স্পষ্ট করে দেওয়ার জন্য এসেছি। কৃষ্ণাবতী প্রথম পর্ব। বাকি পর্বগুলো কৃষ্ণাবতীর প্লে লিস্টে পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।